নমস্কার, অরিন্দম শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি। দর্শক, প্যারা টিচারদের বেতন বাড়ছে, তার আগে প্যারা টিচারদের বেতন বাড়ার আগে প্যারা টিচারদের পিছনটা একটু খতিয়ে দেখা যাক। তার সঙ্গে বেতন প্যারা টিচারদের বেতন শব্দ দুটো যখন উচ্চারণ করছি, তাহলে বেতনের বিষয়ের পিছনের দিকটাও একই সঙ্গে খতিয়ে দেখা যাক। পশ্চিমবাংলায় শিক্ষক অপ্রতুলতার কারণে, অর্থাৎ টিচার শর্টেজের কারণে, এবং বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে 2004-05 দিকে প্যারা টিচার অভিযান অর্থাৎ প্যারা টিচার নিয়োগ সম্পন্ন হয়েছিল। বিশেষ করে তিনটি কাজের ভিত্তিতে, তিনটি কাজ সম্পন্ন করার জন্য প্যারা টিচারদের নিয়োগ। নম্বর 1, চাইল্ড ট্র্যাকিং। 2 নম্বর, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল প্রিপারেশন ইন স্কুল। 3 নম্বর হচ্ছে রেমেডিয়াল টিচিং। এই তিনটি কর্মপদ্ধতির ব্যাখ্যা একটু পরে আসছি। তার আগে প্যারা টিচারদের উদ্ভবের ইতিহাসটা একটু ঘাটা যাক। প্যারা টিচাররা পশ্চিমবাংলায় শুধু বর্তমান নয়, উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতেও প্যারা টিচারের হদিস পাওয়া যায়, এবং সেসব দেশে বর্তমানে কিছুটা যদি পড়াশোনা করা যায় সেসব দেশের ইতিহাস সম্পর্কে, তাদের প্যারা টিচার না বলুক, আমাদের জলকে যখন সেসব দেশে ওয়াটার বলা হয়, আমাদের এই প্যারা টিচারকে তারা প্যারা টিচার নাও বলতে পারে। যেভাবেই বলুক না কেন, নলেন গুড়ের সন্দেশ ঘুরে ফিরে একই, আরে দিকে যেভাবেই খাওয়া হোক মিষ্টি লাগবে। প্যারা টিচারদের প্রথম উদ্ভব ঘটে কিন্তু 1970 সালে। আজকের কথা নয়, এটা একবিংশ শতকের ঘটনা। হ্যাঁ, পুরো 100 বছর আগের নয় ঠিকই, কিন্তু শতাব্দীর বিচারে কিন্তু গত শতাব্দীর, সেখান থেকে প্যারা টিচারদের উদ্ভব, উত্তরণ, ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া, পূর্ণতা প্রাপ্তির সুযোগ, এবং সর্বশেষ অপূর্ণতা, বর্তমান শেষ পর্যায়ে। এখন যেটা বলার বিষয় আমার, এখন আমি 1970 সাল দিয়ে শুরু করছিলাম। 1970 সালে আপনি ফিরে চলুন আগে। আমি বিশেষ করে প্যারা টিচারদের উদ্দেশ্যে বলছি। সেই 70 সালের ঘটনা আপনারা কেউই দেখেননি, কানেও শোনেননি, 2-1 শুনলেও শুনতে পারেন। বিষয়টা হচ্ছে NFE, নন ফর্মাল এডুকেশন। বিগত শতকের কথা বলছি। সে সময় সরকারি সহায়তায়, সরকারের বদান্যতায়, নট অর্থানুকূল্যে, নন ফর্মাল এডুকেশনের ওপর ভিত্তি করে বয়সের সীমারেখা ছাড়াই যে কোনো বয়সেরই মানুষদের নাইট স্কুলের কথা কেউ কেউ শুনেছেন, আমরা দেখেছি। বয়স তখন অল্প, ছোটবেলায় দেখেছি। সেখানে সরকার শুধু কেরোসিন তেল এবং হাতে হেরিকেন ধরিয়ে দিত। এই নিয়ে কিছু পুঁথি, পুস্তক নয়, পাঠ্যপুস্তক নয়, পুঁথি, হজ বরল অওয়া কখ, সেসব অতি উদ্যমে এবং অত্যুৎসাহে অনেকেই কিন্তু ঝাঁপিয়ে পড়তেন। কিছু শিক্ষাদানে আসে এবং কিছু পুণ্যলাভ তৎসঙ্গে। কোনো সাম্মানিক অনারারিয়াম ভাতা কিচ্ছু নেই। তারপর
ওই যে বলেছি প্যারা টিচার উত্তরণ, এবার একটু ধারণার তো নেওয়া হলো যে এই ধরনের শিক্ষক নিয়োগ হতে পারে এবং এদের দ্বারা কাজ করাও যেতে পারে। আপনি চলে যান 1980 সালে, সর্বপ্রথম সারা ভারতবর্ষের মধ্যে রাজস্থানে শুরু হলো প্যারা টিচারদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা, পোস্টমর্টেম, কিন্তু নাম প্যারা টিচার দেওয়া হলো না। সমাজের, বিশেষ করে গ্রাম্য সমাজের, শহরে কথা বলছে না, গ্রাম্য সমাজের কিছু যুবককে সিডা অর্থাৎ সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অথরিটি, সুইডেনের এক ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মতো, সুইডিশরাই তো সব করে, তো তাদের অর্থ না করলে কেন্দ্র সরকারের বদান্যতায় রাজস্থানে গড়ে উঠল এইসব শিক্ষকদের প্রচলন। নাম দেওয়া হলো শিক্ষাকর্মী। এরকম বিভিন্ন নামে অভিহিত করা হয় প্যারা টিচারদের। হিমাচল প্রদেশে বিদ্যা উপাসক, মণিপুরে শিক্ষা বন্ধু, বিভিন্ন নামে। আপনারা ভাববেন না যে কোথাও কোনো রাজ্যে একই প্রজাতির একই ধরনের ভাতা পেয়ে থাকে যেসব শিক্ষক, তথাকথিত শিক্ষক, তাদেরকে শিক্ষক বলে অভিহিত করা হয়। একমাত্র পশ্চিমবাংলায় প্যারা টিচার শব্দটি ইউজ করা হয়েছে, প্যারা শিক্ষক বলা হয়েছে। এবার প্যারা শিক্ষক থেকে এএটি, অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার হবে কি হবে না সেটা পরের প্রশ্ন। আশা করা যায় কি যায় না সেটা ব্যক্তিগত। এবার এই যেটা বলার বিষয়, 1970 সাল থেকে আজ 2025 সাল, বিভিন্নভাবে একটু একটু করে প্যারা টিচারদের উত্তরণ, তথাকথিত একটি নামেই নয়, বিভিন্ন নামে উত্তরণ ঘুরতে যেখানে বিনা পারিশ্রমিক দিয়ে শুরু ইতিহাসটা, যেখানে পরদেশের ফান্ডের সহায়তায় সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড, যেটা এগিয়ে চলেছে একটু একটু করে, বিভিন্ন সময়ে বিভিন্ন নাম, কিন্তু পরিপূর্ণতা কোনো সালই, কোনো শতকেই, কোনো সরকারি, বহু সরকার এই এতগুলো বছরের মধ্যে এসেছে গিয়েছে না। আমি পশ্চিমবঙ্গের 20 বছর ইতিহাসের কথা বলিনি, আমি বলছি টোটালি 1970 সালের নন ফর্মাল NFE, নন ফর্মাল এডুকেশন দিয়ে যার সৃষ্টি, যার ধারণা, এক লাফে প্যারা টিচারের উদ্ভব ঘটেনি। ফর্মাল এডুকেশনের মাধ্যমে যেখানে এতগুলো বছর ধরে বিদ্যালয়ে চলে এসেছে, সেখানে কখনোই এই প্রথাগত শিক্ষার সঙ্গে যে নন ফর্মাল এডুকেশনের মাধ্যমে যে ধারণা, যে আইডিয়াটা, যে প্যারা টিচার ইতিহাসের উদ্ভব যেখান থেকে, সেই ধারণাটা কখনই মেলানোর চেষ্টা করা হয়নি। আজও যে হচ্ছে, কি করে বুঝলেন? যদি নাই বুঝতে পারেন, যদি হচ্ছে না ধরেই নেন, তাহলে গল্পের গরুকে গাছে যারা উঠাচ্ছেন, অর্থাৎ তথাকথিত কিছু নেতাই বলুন আর কিছু সংবাদদাতাই বলুন, সেই গল্পের গরু গাছে ওটাকে তো আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন। আপনারা তো গল্পের গরুকে গাছে দেখে আনন্দে আত্মহারা হয়ে হাততালিও দিচ্ছেন, কিন্তু একবার তো প্রশ্ন করছেন না। বা নিজের কাকে প্রশ্ন করবেন? আপনি নিজেকে প্রশ্ন করছেন না। যেই গল্পের গরুটাকে গাছে উঠাচ্ছে কারা, অর্থাৎ আপনার বেতনটাকে 10,000 থেকে
35,000-এ নিয়ে যাচ্ছে, আপনার বেতনটাকে 13-14,000 থেকে 45,000-এ নিয়ে যাচ্ছে। কারা? কোনো নেতাকে আপনাকে সরাসরি প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলেছে এরকম কথা? কোথা থেকে আসছে এসব কাহিনী? নেতারা বলছেন যে হবে, হবে, নিশ্চয় হবে, ফাইল এগিয়ে গেছে, যেতেই পারে, নাও যেতে পারে। তবে বিকাশ ভবন ঘুরে এসে সরাসরি ফিনান্স ডিপার্টমেন্ট থেকে বা মুখ্য সচিবের কাছ থেকে খবরটা কি কেউ নিয়ে এসছে? বিকাশ ভবনে তো আপনি যেতে পারেন, প্যারা টিচার, যে কোনো প্যারা টিচার মশাই, আপনাকে কে আটকাবে? আপনি তো এটিপিএল ওটিপিএলে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন, স্যার বিষয়টা একটু বলুন না, কী হয়েছে? আপনাকে কিছু একটা বলে আপনাকে মেরে তাড়িয়ে দেবেন না, কিন্তু আপনাকে হয়ে গেছে, আপনার 39,000 বেতন হয়ে গেছে, বিকাশ ভবন থেকে আপনাকে কেউ বলবে না, আপনার নবান্ন থেকে আপনাকে এই কথা কেউ বলবে না। কিন্তু প্যারা টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অর্গানাইজেশনের নেতা আব্দুল সালাম সাহেব, ডাক্তারবাবু, তিনি চোখের পলকের গল্প শোনাতে পারেন। তিনি মাসের শেষ বলতে পারেন, পরের মাসের প্রথম সপ্তাহ বলতে পারেন, কিন্তু একবারও তিনি কিন্তু তার বিবৃতিতে বলেননি পে স্কেল চালু হয়ে যাচ্ছে। 45,000-এর গল্প তিনি একবারও শোনাননি। আমার স্পষ্ট মনে আছে তিনি কিন্তু মাসখানেক আগে একটা বিবৃতিতে বলেছিলেন, যখন চোখের পলকের কথাটা তিনি বারবার বলছিলেন যে বেতন প্যারা টিচারদের 18+ এবং আপার প্রাইমারিদের খুব জোর 25। তিনি কিন্তু এই ধরনের সংকেত দিয়েছিলেন। আপনি এই তথ্যটাকে কিন্তু আপনি যদি মাথার মধ্যে গেঁথে নেন, তাহলে কিন্তু আপনার 40 এবং 45 গল্পের গরু গাছে ওঠার কাহিনীটাকে বিশ্বাস করতে মন চাইবে না। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা বলতে পারেন আমরা প্যারা টিচার এই করি সেই করি, মিড ডে মিল হিসাব করি, বাজার করি, হ্যাঁ, কিন্তু এগুলো আপনাদের কাজ নয়। মিড ডে মিলে খাওয়ার পরিবেশনের দায়িত্ব নিয়ে ছেলেপেলেদেরকে খাওয়াই টাওয়াই, এগুলো আপনাদের কাজ নয়। আগে একটা স্কুলে 8টা 10টা 12টা করে রাঁধুনি নিয়োগ করা আছে, এটাই তাদের কাজ। তারাই রান্না করবে, তারাই সার্ভ করবে, পরিবেশন করবে, আর এসবের যাবতীয় দায়ভার প্রধান শিক্ষকের। তার অ্যাকাউন্ট্যান্ট আছেন, তার কেরানি আছেন, হিসাবপত্র তিনি করবেন, হেডমাস্টার যা করবেন তাই করবেন। এগুলো নিরেখে তো পে স্কেল হয় না, এগুলো নিরেখে তো 39,000 টাকা বেতন হয় না স্যার। তাই বেতন বৃদ্ধির গল্পেও মনে প্রাণে বিশ্বাস করবার আগে তাদের কাজের পরিধি, তাদের নিয়োগের ইতিহাস, তাদের ক্রমবিবর্তনের ইতিহাস, এগুলো সব একটু যাচাই করা দরকার, বিশ্লেষণ করা দরকার। তাহলেই বোঝা যাবে যে প্যারা টিচারদের সম্পর্কে যা রটছে কিছু বটে, কিন্তু সত্য নয়, বরঞ্চ বলতে পারেন অর্ধ সত্য। গল্পের গরু গাছে ওঠার গল্প আপনাদেরকে আমি শোনালাম না, আপনাদেরকে একটা ইতিহাস শোনালাম। ইতিহাস কিন্তু মিথ্যা হয় না, সত্যটাই পরবর্তীকালে পুনরাবৃত্ত হয়ে প্রকাশিত হয়, সেটা তো অবশ্যই সত্য। তাই 1970 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্যারা টিচারদের ইতিহাস ঘেঁটে যা দেখলেন, আমি দেখালাম, যেটা আপনারা দেখলেন, সেখানে পৃথিবীর কোনো দেশে, আমি আগেই বলেছি, উন্নতশীল দেশগুলিতে প্যারা টিচারের আইডিয়া বর্তমান, তথা ভারতবর্ষের কোনো রাজ্যে অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদায় স্বীকৃতি দেওয়া হয়নি। সে প্যারা টিচারই হোক, বিদ্যা উপাসকই হোক,
বা শিক্ষাকর্মী হোক, হয়নি। কিন্তু বেতনের ফারাক একটু থেকেই গেছে। পশ্চিমবাংলায় বেতন যথেষ্ট কম, অন্যান্য রাজ্যে যথেষ্ট বেশি। সেটা কেন্দ্র সরকার বুঝবে, সেটা কেন্দ্র সরকার হয়তো গাফিলতি আছে। 40-60 রেশিওতে সরকার যে পরিমাণ টাকা পাঠায়, সে টাকা সঠিক কাজে লাগে কিনা সে হিসাব কেন্দ্র সরকার বোঝা উচিত। অতএব বেতন বৃদ্ধি অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যেও প্রবল হারে বাড়া যদিও বিশ্বাসযোগ্য নয়, তবে বেতনটা বাড়বে। কিন্তু যে পরিণতির কথা বলা হচ্ছে, এএটির কথা, এতদিনে যে স্বীকৃতি কোনো রাজ্যেই ঘটেনি, সেটা এ রাজ্যেও ঘটবে না। অতএব গল্পের গরু গাছে ওঠার গল্পটাকে গল্প না মনে করে বাস্তবের মাটিতে একটু হাঁটুন, একটু বুঝবার চেষ্টা করুন। অতিরিক্ত আশা করাটা ভুল হবে। হ্যাঁ, বেতন বাড়বে, এ ব্যাপারে নিশ্চিত।